হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এট তরফ দ্য ইংলিশ পয়েন্ট অ্যাগেইন। আজকে আমরা জানবো ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন কি, পরীক্ষায় কিভাবে ট্যাগ কোয়েশ্চেন আসে এবং আমরা কোন কোন টেকনিক ফলো করলে নির্ভুলভাবে ট্যাগ কোয়েশ্চেন সংক্রান্ত কোয়েশ্চেনগুলো আনসার করতে পারবো। চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আসা যাক ট্যাগ কোয়েশ্চেন কি। আমরা একটি টার্মের সাথে পরিচিত, সেটি হচ্ছে যে প্রাইস ট্যাগ। নর্মালি আমরা হচ্ছে কোনো মার্কেট বা সুপার শপে গেলে সেখানে হচ্ছে আমরা প্রাইস ট্যাগ দেখতে পাই। অর্থাৎ ওই ক্ষেত্রে প্রাইস ট্যাগ বলতে আমরা বুঝি এরকম একটি টোকেন যেটাতে হচ্ছে প্রাইসটা লাগানো থাকে বা জুড়ে দেয়া থাকে। আপনি যে জিনিসটা কিনতে যাচ্ছেন সেটির সাথে একটি প্রাইস জুড়ে দেয়া থাকে। আমাদের ট্যাগ কোশ্চেনের ট্যাগ ঠিক একই অর্থে ব্যবহৃত হয়। এই ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেয়া এবং পরবর্তীতে আমরা কোয়েশ্চেন্স পাচ্ছি যেটার অর্থ হচ্ছে প্রশ্ন। অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন্স এমন একটি বিষয় যেটি ডিল করে হচ্ছে প্রশ্ন জুড়ে দেয়া নিয়ে। অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনে সাধারণত বাম পাশে আমরা হচ্ছে একটি তথ্য পাই, যে কোনো একটি জেনারেল তথ্য দেওয়া থাকে এবং ডান পাশে ওই তথ্য রিলেটেড কোনো একটি প্রশ্ন জুড়ে দেওয়া হয়। এখন আমরা যদি ট্যাগ কোয়েশ্চেন শিখতে চাই তাহলে আমাদেরকে কয়েকটি বিষয় প্রথমে জানতে হবে। সেগুলো হচ্ছে এক, অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন শিখতে হলে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্বগুলো সম্পর্কে জানতে হবে। এখন আমরা জানি মোটামুটি 24 থেকে 25টি অক্সিলিয়ারি ভার্বের সাথে আমরা পরিচিত আছি, যেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াস, ওয়ার, শ্যাল, শুড, উইল, উড। এইভাবে আমরা হচ্ছে 24 থেকে 25টি অক্সিলারি ভার্ব সম্পর্কে জানি। সেই অক্সিলারি ভার্বগুলো আমাদের মনে রাখতে হবে যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন সংক্রান্ত প্রশ্নের আনসার করতে চাই। দ্বিতীয়ত আমাদেরকে যেটি জানতে হবে, আমরা একটু আগে বলেছি যে ট্যাগ কোয়েশ্চেনে বাম পাশে একটি তথ্য জুড়ে দেয়া থাকে আগে থেকেই, একটি তথ্য, এবং আমাদেরকে যেটি জানতে হবে সেটি হচ্ছে যে ওই তথ্যটি বা ওই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। আর তারপরে তৃতীয়ত যে বিষয়টা আমাদেরকে জানতে হবে যে কিছু শর্ট ফর্ম সম্পর্কে। অর্থাৎ আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করব তখন যদি বাম পাশের তথ্যটি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমাদেরকে হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের ওইখানে একটা নেগেটিভ বা নট আনতে হয়। আর আমরা যে নটটি ব্যবহার করব সেটি অবশ্যই আমরা শর্ট ফর্মে ব্যবহার করব। যেমন আমরা যদি কোনো একটি সেন্টেন্সে অ্যাম নট ব্যবহার করতে চাই, অর্থাৎ আমাদেরকে নেগেটিভ করতে হয়, আমরা অ্যাম নটের পরিবর্তে এর শর্ট ফর্ম আরন্ট অথবা এইট ব্যবহার করব। একইভাবে আমরা ইজ নট না লিখে লিখব ইজেন্ট। এটাই হচ্ছে আমাদের শর্ট ফর্ম। তাহলে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে যে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথমত তিনটি প্রাথমিক বিষয় সম্পর্কে ধারণা রাখতে হয়। সেগুলো হচ্ছে প্রথমত অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে ধারণা রাখতে হয়। অর্থাৎ আমাদেরকে এটি বের করতে হয় যে আমাদের বাম পাশে ট্যাগ কোয়েশ্চেনে বাম পাশে যে তথ্য দেওয়া থাকে সেখানে কোনো অক্সিলারি ভার্ব আছে কি নেই। দ্বিতীয়ত আমাদেরকে যেটি জানতে হয় বা যে বিষয়টি খেয়াল করতে হয় সেটি হচ্ছে যে বাম পাশে যে এই তথ্যটি দেওয়া আছে সেই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এবং তৃতীয়ত আমরা জানি যে যদি বাম পাশে তথ্যটি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন করার সময় একটি নট আনতে হবে এবং সেই নটটিকে আমরা হচ্ছে শর্ট ফর্মে ব্যবহার করব। বিভিন্ন ধরনের অক্সিলারি ভার্বের সাথে বিভিন্নভাবে এই শর্ট ফর্মটা ব্যবহৃত হয়, যেটি আমরা হচ্ছে আরো ক্লাসের সামনে গিয়ে জানব। এখন আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব এবং ট্যাগ কোয়েশ্চেনের মূল আলোচনায় প্রবেশ করব। আমরা প্রথমত একটি উদাহরণ লিখেছি, সেটি হচ্ছে যে আই লাইক হার। এখন ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে আমাদেরকে প্রথমত যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে যে বাম পাশের এই তথ্যটুকুতে বা এই সেন্টেন্সটুকুতে কোনো ধরনের অক্সিলারি ভার্ব আছে কিনা। যেহেতু আমরা আগে বলেছি যে ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে আমাদের হচ্ছে অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে। এখন আই লাইক হার আমরা দেখছি যে এই সেন্টেন্সটে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই। আর একটু শর্টে যদি আমি বলি টেকনিক্যালি, তাহলে আমরা যে 12 প্রকার টেন্স শিখি ছোটবেলা থেকে, সেই টেন্সের প্রত্যেকটিতেই অক্সিলারি ভার্ব থাকে মাত্র দুটি টেন্স ছাড়া। সেই দুটি টেন্স হচ্ছে এক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুটি সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব থাকে না। এছাড়া বাকি 10 প্রকার টেন্সে আমরা অক্সিলারি ভার্ব পাই।
যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রথম যে উদাহরণটি আছে আই লাইক হার, এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটিতে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই। এখন আমাদের তো অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে, তাহলে আমরা কার সাহায্য নিব? এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডু অথবা ডাস এই দুটি অক্সিলারি ভার্বের মধ্য থেকে যে কোনো একটি আনতে পারি, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডিড এই অক্সিলারি ভার্বটির সাহায্য নিতে পারি। যেহেতু আমরা সেন্টেন্সে পাচ্ছি আই লাইক হার, অর্থাৎ এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং আমরা ডো এই অক্সিলারি ভার্বটির সাহায্য নিব এবং আমরা শুরুতে আনবো ডো। এরপরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদেরকে এখন খেয়াল করতে হবে বাম পাশের তথ্যটুকু বা বাম পাশের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে আমাদের উদাহরণের আই লাইক হার এই অংশে কোনো ধরনের নেগেটিভ অ্যাডভার্ব নেই, অর্থাৎ নট, নেভার বা যে কোনো ধরনের নেগেটিভ অ্যাডভার্ব এদের অস্তিত্ব নেই, সুতরাং বাম পাশের তথ্যটুকু বা বাম পাশের সেন্টেন্সটুকু হচ্ছে অ্যাফার্মেটিভ। এখন যদি আমরা ট্যাগ কোশ্চেনের বাম পাশে যে সেন্টেন্সটি থাকে সেটি অ্যাফার্মেটিভে থাকে, তাহলে আমাদেরকে হচ্ছে নেগেটিভ করতে হবে, অর্থাৎ একটি নট নিতে হবে। এবং আমরা পূর্বে আলোচনায় একটি জিনিস বলেছিলাম যে আমরা যে নটটি ব্যবহার করব বা এই নটকে আমাদেরকে হচ্ছে সংক্ষিপ্ত রূপে নিতে হবে। সুতরাং আমরা ডো নট না লিখে আমরা লিখব ডোন্ট, আমরা লিখব ডোন্ট। তাহলে আমরা যে বিষয়টি পেলাম সেটি হচ্ছে যে প্রথমত আই লাইক হার এই সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব ছিল না এবং এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডো অথবা ডাস এই দুটি অক্সিলারি ভার্বের যে কোনো একটি ব্যবহার করতে পারি। আর যেহেতু আই লাইক হার এই পার্টটুকু হচ্ছে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সুতরাং আমাদেরকে একটি নট আনতে হবে এবং নেগেটিভ করতে হবে। আর এই নটটা আমরা হচ্ছে সংক্ষিপ্ত আকারে নিব বা শর্ট ফর্মে, এই জন্য আমরা নিয়েছি ডোন্ট। এখন আমরা হচ্ছে যেটি করব সেটি বাম পাশের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের প্রোনাউন নেব। এক্ষেত্রে আমরা দেখছি আই আছে যে নিজে একটি প্রোনাউন, সুতরাং আমরা লিখব ডোন্ট আই। এই হচ্ছে আমাদের প্রথম উদাহরণের ট্যাগ কোশ্চেন। তাহলে আমরা যে বিষয়টি পেলাম সেটি হচ্ছে যে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদেরকে অবশ্যই অক্সিলারি ভার্ব আনতে হবে। যদি সেটি সেন্টেন্সে থাকে তাহলে আমরা ওটি ব্যবহার করব, আর যদি সেন্টেন্সে না থাকে এবং থাকবে না এরকম মাত্র দুটি টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স, সেই ক্ষেত্রে আমরা ডো অথবা ডাস আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড এই তিনটি অক্সিলারি ভার্বের সাহায্য নেব। তারপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে যদি বাম পাশে তথ্যটুকু অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা ডান পাশে একটি নট আনবো, যেটিকে আমরা শর্ট ফর্মে ব্যবহার করব। আর যদি বাম পাশে তথ্যটুকু নেগেটিভ হয় তাহলে আমরা সেই নটটিকে ডান পাশে বা ট্যাগ কোশ্চেন করার সময় বাদ দিব। এখন আমরা যদি 2 নাম্বার উদাহরণে যাই, আমরা পাচ্ছি আই ডিড ইট, আই ডিড ইট। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটি দেখছি যে এখানে ডিড রয়েছে, ডিড যেটিকে আমরা হচ্ছে একটি অক্সিলারি ভার্ব হিসেবে ধরতে পারি, যেটি একটি অক্সিলারি ভার্ব, ডো ডাস ডিডের মধ্যকার ডিড। তাহলে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে যে আমাদের দ্বিতীয় উদাহরণের বাম পাশে বা যে তথ্যটুকু দেওয়া আছে সেটিতে অক্সিলারি ভার্ব আছে, সুতরাং আমরা সেই অক্সিলারি ভার্বটাকে ব্যবহার করব। দ্বিতীয়ত আই ডিড ইট এই পার্টটুকুতে কোনো ধরনের নেগেটিভ অ্যাডভার্ব যেহেতু নেই, সুতরাং আমরা বলতে পারি যে এই সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সুতরাং আমাদেরকে একটি অ্যাপোস্ট্রোফ নট বা সংক্ষিপ্ত ফর্মে নট আনতে হবে, তাই আমরা লিখব ডিডন্ট। এখন এর ক্ষেত্রেও সাবজেক্টের জায়গায় আই রয়েছে, আমরা হচ্ছে আই কে লিখব। এখন যদি আমরা আমাদের সুবিধার্থে 3 নম্বর উদাহরণে আমরা আয়ের পরিবর্তে কোনো একটা ব্যক্তির নাম নেই তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। আমরা এখানে লিখলাম রাকিব, এবং রাকিবের সাথে যেহেতু আমরা হ্যাভ নট লিখতে পারবো না আমরা লিখলাম হ্যাজ নট। তাহলে দ্বিতীয় উদাহরণে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে আগের মতোই আমরা প্রথমত খেয়াল করলাম যে বাম পাশের যে তথ্যটুকু বা বাম পাশের যে সেন্টেন্স সেখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব আছে কিনা। এক্ষেত্রে আমরা একটা অক্সিলারি ভার্ব ডিড পেয়েছিলাম এবং সেটিকে আমরা ট্যাগ কোশ্চেনের ওইখানে নিই। দ্বিতীয়ত যেহেতু সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমাদেরকে ট্যাগ কোশ্চেনে নেগেটিভ নিতে হবে বা অ্যাপোস্ট্রোফ নট নিতে হবে, আমরা সেটি করেছি। তৃতীয়ত যেই কাজ সেটি হচ্ছে যে বাম পাশে যে তথ্যটুকু রয়েছে বা বাম পাশে যে সেন্টেন্স রয়েছে সেটির সাবজেক্টের প্রোনাউন আমাদেরকে নিতে হবে সাবজেক্টিভ ফর্ম, আমরা হচ্ছে সেই জন্য আই নিয়েছি। সুতরাং আই ডিড ইট এই সেন্টেন্সটির ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হয়েছে ডিডন্ট আই।
এখন আমরা যদি 3 নাম্বার উদাহরণটি খেয়াল করি তাহলে আমরা পাচ্ছি রাকিব হ্যাজ নট ডান ইট। রাকিব হ্যাজ নট ডান ইট। প্রথমত আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে যে 3 নাম্বার উদাহরণেও একটি অক্সিলারি ভার্ব হ্যাজ রয়েছে, সুতরাং আমরা এই হ্যাজটিকে ডান পাশে নিব, হ্যাজ। দ্বিতীয়ত এই বাক্যটি আগের দুটি বাক্যের মতো অ্যাফার্মেটিভ নয়, বরঞ্চ নেগেটিভ। আমরা পূর্বে জেনেছিলাম যে একটি বাক্য যদি অ্যাফার্মেটিভ থাকে সেক্ষেত্রে এটা কোশ্চেন আমাদেরকে নেগেটিভ নিতে হয় বা অ্যাপোস্ট্রোফ নট নিতে হয়, কিন্তু 3 নাম্বার উদাহরণে বাক্যটি নেগেটিভ থাকায় আমাদেরকে এখন কি করতে হবে? কোনো বাক্য যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমরা সেই নেগেটিভ অ্যাডভার্ব বা নট বাদ দিব, অর্থাৎ আগেরগুলোর মতো আমরা হচ্ছে নট নিব না। সুতরাং এক্ষেত্রে আমাদের হ্যাজ নট নেওয়ার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ আমরা হ্যাজ রাখবো এবং নটটিকে বাদ দিব। পরবর্তীতে তৃতীয় যে কাজ সেটি হচ্ছে যে আমরা সাবজেক্টের সাবজেক্টিভ প্রোনাউন নেব। এক্ষেত্রে রাকিব রয়েছে, রাকিবের সাবজেক্টিভ প্রোনাউন হি, সুতরাং আমাদের ট্যাগ কোশ্চেনটি হবে হ্যাজ হি। তাহলে আমরা 3 নম্বর উদাহরণে যেটি পেয়েছিলাম রাকিব হ্যাজ নট ডান ইট, যেটিতে একটি অক্সিলারি ভার্ব হ্যাজ ছিল এবং একই সাথে সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স ছিল। আমরা ট্যাগ কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্ব হ্যাজটিকে ডান পাশে নিয়েছি এবং যেহেতু এটি একটি নেগেটিভ তথ্য সহ এসেছে, অর্থাৎ বাম পাশে একটি নেগেটিভ সেন্টেন্স রয়েছে, সেক্ষেত্রে আমরা ডান পাশে সেই নটটিকে বাদ দিয়েছি, অর্থাৎ আগেরগুলোর মতো আমরা কোনো ধরনের নট নেইনি, বরঞ্চ আমরা শুধুমাত্র হ্যাজ ব্যবহার করেছি। এরপর আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে যে সাবজেক্ট রাকিবের আমরা সাবজেক্টিভ প্রোনাউন হি নিয়েছি, সুতরাং আমাদের ট্যাগ কোশ্চেনটি দাঁড়াচ্ছে হ্যাজ হি। তাহলে আমরা যেটি পেলাম এই 3টি উদাহরণ থেকে সেটি হচ্ছে যে ট্যাগ কোশ্চেন আমাদেরকে মোটামুটি 3টি কাজ করতে হয়। প্রথমত আমাদেরকে খেয়াল করতে হয় আমরা যেই সেন্টেন্সটি ব্যবহার করছি সেটিতে কোনো ধরনের অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে আমরা সেই অক্সিলারি ভার্বটিকে ডান পাশে ব্যবহার করব। দ্বিতীয়ত আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যেই সেন্টেন্সটি বাম পাশে পাচ্ছি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সেটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। আমরা যদি সেটিকে অ্যাফার্মেটিভ পাই তাহলে আমাদেরকে ডান পাশে একটি অ্যাপোস্ট্রোফ নট নিতে হয়। তৃতীয়ত আমাদেরকে যেটি করতে হয় সেটি হচ্ছে যে বাম পাশের যে তথ্যটুকু থাকে সেটার সাবজেক্টিভ প্রোনাউন নিতে হয়। প্রথম দুটি উদাহরণের ক্ষেত্রে আমরা আই পেয়েছিলাম যারা নিচের প্রোনাউন, সুতরাং আমরা আই রেখেছি, এবং তৃতীয় উদাহরণে আমরা রাকিব পেয়েছিলাম এবং রাকিবের সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হি, এই জন্য আমরা হি নিয়েছি। তাহলে আমরা এরপরে যত ধরনের ট্যাগ কোশ্চেন করব আমাদেরকে মোটামুটি এই 3টি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। প্রথমত সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব আছে কি নেই, দ্বিতীয়ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, তৃতীয়ত এই সাবজেক্টিভ প্রোনাউন নিতে হবে। এখন আমরা জানবো ঠিক কিভাবে আমরা বুঝতে পারবো যে একটি সেন্টেন্স নেগেটিভ কিনা। প্রথমত আমরা সবাই কমন একটি অ্যাডভার্ব সম্পর্কে জানি যেটি হচ্ছে নট, এবং আমরা বলতে পারি যে কোনো সেন্টেন্সে যদি আমরা নট দেখি তাহলে বুঝতে পারবো সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স, এবং এই নট মোটামুটি কমন হয় এটা নিয়ে কনফিউশন তৈরি হয় না। কিন্তু আমি বাকি যে কয়েকটি নেগেটিভ অ্যাডভার্ব সম্পর্কে লিখেছি সেগুলো যথেষ্ট কনফিউজিং, যেমন সেলডম, রেয়ারলি, হার্ডলি, স্কার্সলি, নেভার, নোবডি, নাথিং এবং নান। যেমন আমি যদি একটি সেন্টেন্স লিখি যে আই সেলডম ভিজিট মাই মম, এক্ষেত্রে আমরা যদি সেন্টেন্সটি খেয়াল করি তাহলে আমরা পাচ্ছি আই সেলডম ভিজিট মাই মম। এই সেন্টেন্সটি দেখে প্রথমত এটিকে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতো মনে হয়, যেহেতু এই সেন্টেন্সে কোনো ধরনের নট বা নেগেটিভ কোনো ধরনের অ্যাডভার্বের অস্তিত্ব এইভাবে দেখা যাচ্ছে না। কিন্তু আসলে সেলডম এরকম একটি অ্যাডভার্ব যেটি একটি নেগেটিভ অর্থ দেয়, অর্থাৎ আই সেলডম ভিজিট মাই মম, এই সেন্টেন্সটির অর্থ এরকম আমি কদাচিৎ আমার মাকে ভিজিট করি, অর্থাৎ খুবই কম, যেটি একটি নেগেটিভ অর্থ দেয়। সুতরাং আমরা কোনো সেন্টেন্সে যদি সেলডম, রেয়ারলি, স্কার্সলি, হার্ডলি, নেভার, নোবডি, নাথিং, নান এদের অস্তিত্ব পাই তখনও আমাদেরকে বুঝতে হবে যে সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স, এবং সেক্ষেত্রে আমরা যখন ওই ধরনের সেন্টেন্স ট্যাগ কোশ্চেন করব সেক্ষেত্রে আমাদেরকে পরবর্তীতে আর কোনো নট আনতে হবে না।
যেমন আই সেলডম ভিজিট মাই মম, এই সেন্টেন্সটি যদি আমরা ট্যাগ কোয়েশ্চেন করি, তাহলে প্রথমত আই সেলডম ভিজিট মাই মম এই সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই এবং এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং আমরা শুরুতে একটি ডো আনবো। এবং দ্বিতীয়ত যেহেতু সেলডম রয়েছে এই সেন্টেন্সটিতে, এটি একটি নেগেটিভ সেন্টেন্স, সুতরাং আমাদেরকে আর নট আনার কোনো প্রয়োজন নেই। তৃতীয়ত আমরা যে কাজটি করব, আমরা শুধুমাত্র সাবজেক্টের সাবজেক্টিভ প্রোনাউন দিব এবং যেটি আই নিজে, তাহলে আমরা পাচ্ছি ডো আই। একইভাবে যদি হচ্ছে আমরা আরেকটি সেন্টেন্স লিখি যে হি হ্যাজ নেভার গন টু ঢাকা, তাহলে এই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটিতে পাচ্ছি হি হ্যাজ নেভার গন টু ঢাকা। এই সেন্টেন্সে আমরা বাম পাশে একটি নেভার পাচ্ছি, যেটি একটি নেগেটিভ অ্যাডভার্ব, অর্থাৎ আমাদের ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে বাম পাশে যেই সেন্টেন্সটি দেওয়া আছে সেটি একটি নেগেটিভ সেন্টেন্স, সুতরাং আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করব তখন আমাদেরকে আর কোনো ধরনের নট নিতে হবে না। সুতরাং আমরা হি হ্যাজ নেভার গন টু ঢাকা যদি এর ট্যাগ কোয়েশ্চেন করতে যাই, তাহলে আমরা পাচ্ছি একটি অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ, যেটিকে আমরা ডান পাশে নিব হ্যাজ, এবং যেহেতু সেন্টেন্সটা একটি নেগেটিভ সেন্টেন্স আমাদেরকে আর নট আনার কোনো প্রয়োজন নেই, সুতরাং আমরা শুধুমাত্র সাবজেক্টের প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম নিব, যেটি হ্যাজ, ট্যাগ কোয়েশ্চেন হবে হ্যাজ হি। তাহলে এরপর থেকে আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করব আমরা খেয়াল করব সেন্টেন্সে কোনো ধরনের নেগেটিভ অ্যাডভার্বের অস্তিত্ব আছে কিনা, সেটি নট বাদেও আরও বেশ কিছু নেগেটিভ অ্যাডভার্বের যে কোনো একটি হতে পারে। যদি আমরা নেগেটিভ অ্যাডভার্বের অস্তিত্ব পাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেনে কোনো ধরনের নট নিতে হবে না। যেমন আমরা যদি আরও একটি উদাহরণ দেখি তাহলে আমরা যেটি পাচ্ছি, আমরা যদি লিখি নোবডি ক্যান ডু ইট, তাহলে এক্ষেত্রে প্রথমত আমরা সেন্টেন্সটি পাচ্ছি নোবডি ক্যান ডু ইট, যেটি শুরুতে নোবডি থাকার কারণে এটি একটি নেগেটিভ সেন্টেন্স, আমাদেরকে প্রথমত এই বিষয়টি মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত আমরা সেন্টেন্সটিতে পাচ্ছি ক্যান ডু ইট, অর্থাৎ ক্যান একটি অক্সিলারি ভার্বের অস্তিত্ব আমরা পাচ্ছি, সুতরাং আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করব আমরা শুরুতেই অক্সিলারি ভার্বটিকে নিব ক্যান। এরপর যেহেতু এই সেন্টেন্সের শুরুতে নোবডি রয়েছে, অর্থাৎ বাক্যটি একটি নেগেটিভ বাক্য হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং আমাদেরকে আর ক্যান্ট অর্থাৎ কোনো ধরনের নট আনতে হবে না। এখন আমরা যেটি করব সাবজেক্টের সাবজেক্টিভ প্রোনাউন নিব। এখন নোবডি এর সাবজেক্টিভ প্রোনাউন কি, আমরা এখন বেশ একটি জিনিস জানবো, সেটি হচ্ছে যে nobody, none, everybody, everyone এদের প্রোনাউন হিসেবে দে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নোবডি, নান অথবা এভরিবডি অথবা এভরিওয়ান অথবা সামবডি অথবা সামওয়ান পাই, তাহলে সেক্ষেত্রে আমরা তাদের সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে সবসময় দে ব্যবহার করব। সুতরাং নোবডি ক্যান ডু ইট এই সেন্টেন্সের ক্ষেত্রেও সাবজেক্টের জায়গায় হবে দে, অর্থাৎ নোবডি ক্যান ডু ইট এই সেন্টেন্সটি ট্যাগ কোয়েশ্চেন হবে ক্যান দে। এখন আমরা একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে জানবো, সেটি হচ্ছে আমরা বোর্ডে লিখেছি যে নাথিং এভরিথিং সামথিং সমান সমান ইট, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি নাথিং এভরিথিং অথবা সামথিং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে এদের প্রোনাউন হিসেবে ট্যাগ কোয়েশ্চেনে আমরা ইট ব্যবহার করব। অপরদিকে নোবডি, নান, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান এরা যখন কোনো একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে সেক্ষেত্রে তাদের প্রোনাউন হিসেবে আমাদেরকে দে নিতে হবে। এই 2 নাম্বার যে পার্ট অর্থাৎ নোবডি, নো ওয়ান, এভরিবডি, এভরিওয়ান এদের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেনে আমাদেরকে একটু ঝামেলায় পড়তে হয়। যেমন আমরা যদি আমাদের উদাহরণটি খেয়াল করি তাহলে আমরা পাচ্ছি এভরিবডি লাইকস হার, এভরিবডি লাইকস হার, অর্থাৎ আমরা এই উদাহরণটিতে এভরিবডি লাইকস পাচ্ছি, কেননা আমরা জানি যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান এরা হচ্ছে সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। তাহলে আমরা যেহেতু এই সেন্টেন্সটিতে কোনো ধরনের অক্সিলারি ভার্ব পাচ্ছি না এবং এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, স্বাভাবিকত বা নর্মাল যে নিয়ম সেটার অনুযায়ী আমাদের নেওয়া উচিত ডাস, যেহেতু আমরা এখানে
লাইকস পাচ্ছি সেই হিসেবে আমাদের ডাস নেওয়া উচিত, আমরা যদি আমাদের যে পূর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি বা গ্রামাটিক্যাল যে রুল সেই অনুযায়ী। কিন্তু আমরা এখন জানি যে ট্যাগ কোয়েশ্চেনে সাবজেক্টিভ প্রোনাউন নেওয়াটাও একটা খুবই জরুরি বিষয়, এবং যেহেতু এভরিবডি এদের প্রোনাউন হিসেবে দে ব্যবহৃত হয়, সুতরাং গ্রামাটিক্যালি বা আমরা যেভাবে পড়েছি সেই অনুযায়ী এই সেন্টেন্সে ডাস ব্যবহার করতে মন চাইলেও আমরা ডাস ব্যবহার করতে পারবো না, যেহেতু দের ক্ষেত্রে কখনোই ডাস ব্যবহার হতে পারে না। সুতরাং আমাদেরকে ডাস ব্যবহার না করে ডো ব্যবহার করতে হবে। এবং যেহেতু এভরিবডি লাইকস হার এই সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সুতরাং আমাদেরকে একটি অ্যাপোস্ট্রফ নট নিতে হবে। তাহলে আমরা এই উদাহরণের মাধ্যমে যে জিনিসটি জানলাম সেটি হচ্ছে যে এভরিবডি এভরিওয়ান, নোবডি নো ওয়ান, সামবডি সামওয়ান, এদের ক্ষেত্রে বাম পাশে যেই সেন্টেন্সটুকু দেওয়া থাকে সেটিতে সিঙ্গুলার ভার্ব নিলেও আমাদেরকে যেহেতু ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে এদের প্রোনাউন হিসেবে দে নিতে হয়, সুতরাং আমাদেরকে পরবর্তী ট্যাগ কোয়েশ্চেনের যে পার্টটুকু সেটিতে প্লোরাল ভার্ব নিতে হবে, আমরা সিঙ্গুলার ভার্ব নিতে পারবো না। যেমন আমরা যদি আরো একটি উদাহরণ দিই তাহলে বিষয়টি ক্লিয়ার হবে। আমরা যদি বলি নোবডি ইজ পারফেক্ট, তাহলে আমরা যেটি পেলাম নোবডি ইজ পারফেক্ট, এখন এটি আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। আমরা সেন্টেন্সটিতে নোবডি পাচ্ছি, তাহলে প্রথমতই আমরা যেটি বুঝলাম যে এই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স, সুতরাং আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করব আমাদেরকে আর কষ্ট করে নট নিতে হবে না। দ্বিতীয়ত আমরা দেখছি যে এই সেন্টেন্সটিতে নোবডি ইজ পারফেক্ট, অর্থাৎ ইজ বা একটি অক্সিলারি ভার্ব আছে, তাহলে সাধারণ নিয়ম অনুযায়ী আমাদেরকে এই অক্সিলারি ভার্বটি ডান পাশে আনা উচিত বা ডান পাশে আনার কথা। কিন্তু আমরা যেহেতু জানি নোবডি এর প্রোনাউন হিসেবে দে ব্যবহৃত হয় এবং আমাদের এটা কোশ্চেনের সাবজেক্টিভ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়, সুতরাং আমাদেরকে এই সেন্টেন্সটিও ট্যাগ কোয়েশ্চেন করার ক্ষেত্রে দে নিতে হবে। এবং যখনই নোবডি এর আমরা প্রোনাউন হিসেবে দে নিব তখন আমরা চাইলেও আর ইজ ব্যবহার করতে পারবো না, আমাদেরকে ইজ এর পরিবর্তে এর প্লুরাল ফর্ম আর ব্যবহার করতে হবে। এবং যেহেতু সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স, সুতরাং আমাদেরকে আর নট আনতে হবে না, এবং সেন্টেন্সটি ট্যাগ কোয়েশ্চেন দাঁড়াবে নোবডি ইজ পারফেক্ট আর দে। তাহলে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে যে নাথিং, এভরিথিং, সামথিং এই ধরনের থিং যুক্ত যে সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চেনের প্রোনাউন হিসেবে ইট নিব। অপরদিকে নোবডি, নান, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান এই ধরনের সাবজেক্টের ক্ষেত্রে আমরা দে নিব। এবং দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে আমাদের যেটি করতে হয়, বাম পাশের সেন্টেন্সটিতে সিঙ্গুলার ভার্ব থাকলেও আমাদেরকে ডান পাশে প্লুরাল নিতে হয়, অর্থাৎ আমরা ইজ না নিয়ে আর নেই, ওয়াস না নিয়ে অয়ার নেই, ডাস না নিয়ে ডো নেই, কেননা নোবডি, এভরিবডি এদের প্রোনাউন দে এবং দে কখনো সিঙ্গুলার ভার্বের সাথে বসে না। এখন আমরা জানবো আমরা ঠিক কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন করতে পারি। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা খুবই সহজ একটি টেকনিক ব্যবহার করতে পারি, যে ক্ষেত্রে আমাদের কোনো ধরনের অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে হচ্ছে দুই ধরনের স্ট্রাকচার বেসিক্যালি ব্যবহৃত হয়। প্রথম এক ধরনের স্ট্রাকচারে শুধুমাত্র মূল ভার্ব থাকে, অর্থাৎ ডো ইট অথবা গো এই ধরনের। এবং দ্বিতীয়ত আরেক ধরনের যে স্ট্রাকচার ব্যবহৃত হয় সেটিতে শুরুতে লেট থাকে, যেমন লেট হিম গো, লেট আস গো। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যখন পাবো সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন আমাদেরকে খুবই সহজ দুটি বিষয় মাথায় রাখলে আমরা ট্যাগ কোয়েশ্চেন করতে পারবো। প্রথমত লেটস অথবা লেট আস যুক্ত যেই ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে সেটির ক্ষেত্রে আমরা ট্যাগ কোয়েশ্চেনের পার্টে লিখব শ্যাল, উই, আর বাকি যত ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স পাবো তাদের ক্ষেত্রে আমরা লিখব উইল, ইউ। যেহেতু আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে নরমালি সাবজেক্ট ইউ উচ্চ থাকে, যেমন আমরা যখন বলি ডো ইট মূলত আমরা এটি বলি যে ইউ ডো ইট। এখন আমরা যদি উদাহরণ দেখি, প্রথমত আমরা হচ্ছে একটি সেন্টেন্স লিখলাম ডো ইট এবং এটির আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন করতে বলা হলো। যেহেতু আমরা দেখলাম এই সেন্টেন্সটি একটি মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে আমরা যে বিষয়টি বলেছিলাম যে লেটস অথবা লেটাস এর ক্ষেত্রে ব্যবহৃত হয় শ্যাল, উই, এবং বাকি সকল ক্ষেত্রে ব্যবহৃত হয় উইল, ইউ। তাহলে আমরা ডু ইটের ক্ষেত্রে ব্যবহার করতে পারি উইল, ইউ। অপরদিকে আমরা যদি আরো একটি উদাহরণ পাই যে লেট হিম গো দেয়ার, এবং আমাদেরকে যদি এটি ট্যাগ কোয়েশ্চেন করতে বলা হয়
তাহলে এখনো আমরা আগের যে দুটি প্রিন্সিপাল, যে লেটস অথবা লেটাস থাকলে আমরা শ্যাল উই নিব, এবং বাকি সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উইল ইউ নিব। সুতরাং লেট হিম গো দেয়ার এই ইম্পারেটিভ সেন্টেন্সটিরও ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ। অপরদিকে আমরা প্রথমত যে বিষয়টি বলেছি, যদি লেটস অথবা লেটাস থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে শ্যাল উই নিতে হয়। যেমন আমরা যদি বলি লেটস প্লে এবং এটি ট্যাগ কোয়েশ্চেন করতে বলা হয়, তাহলে আমরা প্রথম নিয়ম অনুযায়ী এই সেন্টেন্সটি ট্যাগ কোয়েশ্চেনে লিখব শ্যাল উই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন খুবই ইজি। আমরা শুধুমাত্র দুটি বিষয় মাথায় রাখার মাধ্যমেই সমস্ত ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন করতে পারি। সেই বিষয়টি হচ্ছে, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেটস অথবা লেটাস দিয়ে শুরু হয় তাহলে আমরা সেক্ষেত্রে নিব শ্যাল উই, এবং বাকি সমস্ত ক্ষেত্রে আমরা নিব উইল ইউ। তাহলে যদি এত সহজে এত কম পরিশ্রমের মাধ্যমে ট্যাগ কোয়েশ্চেন করা যায় তাহলে আমাদের কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এতক্ষণ আমরা যে উদাহরণগুলো সম্পর্কে জেনেছি এদের সবগুলোই সিম্পল সেন্টেন্স ছিল, অর্থাৎ ওই সেন্টেন্সগুলোতে একটি মাত্র ভার্ব ছিল। এখন আমরা জানবো যে কিভাবে আমরা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড, যেগুলোতে অবশ্যই একাধিক ভার্ব থাকে, সেই সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন করব। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে যে বিষয়টি সেটি হচ্ছে যে ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ট্যাগ কোয়েশ্চেন হয়। এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর ট্যাগ কোয়েশ্চেন হয়, এটি বোঝা অনেকের পক্ষে কষ্টকর, আর আমাদের এই ক্লাসের ক্লজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। শুধুমাত্র আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আমরা জানি যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড এই দুটি সেন্টেন্সেই একাধিক ভার্ব থাকে, এবং তাদের মধ্যকার একটি বেসিক পার্থক্য যেটি সেটি হচ্ছে যে কম্পাউন্ডের ক্ষেত্রে কম্পাউন্ডের যে কনজাংশনগুলো আছে, যেটি বেসিক্যালি অ্যান্ড অর বাট ব্যবহৃত হয়। অপরদিকে কমপ্লেক্সের ক্ষেত্রে কমপ্লেক্সের যে চিহ্নগুলো আছে সেগুলো ব্যবহৃত হয়, যেটার একটা লম্বা লিস্ট আমরা করতে পারি চাইলে, যেমন তো, although, as, since, who, which, what ইত্যাদি। এখন আমরা কিভাবে বুঝবো যে একটি কমপ্লেক্স সেন্টেন্সের কোন পার্টটুকু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ? এক্ষেত্রে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের যে চিহ্নগুলো পাই সেই চিহ্নের ডান পাশে যদি ওই পার্টটুকু সেন্টেন্সের শেষে ব্যবহৃত হয় তাহলে ফুল স্টপ পর্যন্ত, অথবা পরবর্তী কমা পর্যন্ত যে অংশ থাকে সেটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং বাকি যে পার্টটুকু চিহ্ন ছাড়া ব্যবহৃত হয়, অর্থাৎ হো, হুইচ, হোয়াট, দ্যাট, দো, অলদো ছাড়া ব্যবহৃত হয়, সেই পার্টটুকুই হচ্ছে আসলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন আমরা যদি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি শিখি তাহলে খুবই ভালো হয়। আমরা প্রথমত কমপ্লেক্স সেন্টেন্সের একটি উদাহরণ লিখব এবং আমরা দেখাবো যে এখানকার কোন পার্টটুকু ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। আমরা প্রথমত লিখলাম I know that you are a fraud। তাহলে আমরা যে সেন্টেন্সটি পাচ্ছি সেটা হচ্ছে যে I know that you are a fraud। আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব এই সেন্টেন্সে দুটি ভার্ব আছে। আমরা হচ্ছে এখানে একটি ভার্ব I know পাচ্ছি, এবং you are এখানে আমরা আরেকটি ভার্ব পাচ্ছি, দুটি ভার্ব, এবং এই সেন্টেন্সে একটি চিহ্ন দ্যাট রয়েছে। সুতরাং এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেহেতু আমরা জানি দ্যাট, হো, হুইচ, দ্যাট এরা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন। তাহলে এখন আমরা এই সেন্টেন্সটি ট্যাগ কোয়েশ্চেন কিভাবে করব? আমরা কিছুক্ষণ পূর্বেই যেটি বলেছিলাম সেটি হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ট্যাগ কোয়েশ্চেন করতে হয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যুক্ত যে পার্টটুকু সেটি ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। এখন আমরা জানবো কোন পার্টটুকু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা যদি আমাদের উদাহরণটি খেয়াল করি তাহলে আমরা পাচ্ছি I know that you are a fraud। তাহলে এই ক্ষেত্রে আমরা কমপ্লেক্সের চিহ্ন বা কনজাংশন হিসেবে দ্যাটকে পাচ্ছি, এবং আমরা পূর্বেই বলেছিলাম যে দ্যাট থেকে শুরু করে ডান পাশে যদি কোনো কমা অথবা শূন্যস্থান, সেই কমা অথবা ফুল স্টপ, সেই পর্যন্ত হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং বাকি যে পার্টটুকু যেখানে কোনো ধরনের চিহ্ন নেই সেই পার্টটুকু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা যদি দেখি দ্যাট ইউ আর এ ফ্রড, ডান পাশে কমা পর্যন্ত যাই, তাহলে এটি হচ্ছে আমাদের এই কমপ্লেক্স সেন্টেন্সের ডিপেন্ডেন্ট ক্লজ, এবং আই নো এই পার্টটুকু কোনো ধরনের চিহ্ন ছাড়া এসেছে, এবং এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা যেহেতু পূর্বেই বলেছি যে
কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ক্লসের যে পার্ট সেই পার্টটুকু ট্যাগ কোশ্চেন করতে হয়। সুতরাং আই নো দ্যাট ইউ আর এ ফ্রড এই সেন্টেন্সটির ক্ষেত্রে আমরা শুধুমাত্র আই নো এই ইন্ডিপেন্ডেন্ট ক্লসের পার্টটুকু ট্যাগ কোশ্চেন করব। সুতরাং আমরা এই সেন্টেন্সটিতে পাচ্ছি আই নো, অর্থাৎ এই সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই এবং নো একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সেন্টেন্সটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং আমরা এক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ডো আনবো এবং যেহেতু আই নো এখানে কোনো ধরনের নেগেটিভ অ্যাডভার্ব আমরা পাচ্ছি না, সুতরাং এই সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমাদেরকে একটি অ্যাপোস্ট্রোফ নট আনতে হবে, তাই আমরা লিখব ডোন্ট, তারপর আমরা এর সাবজেক্টের প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হিসেবে আই কে পাবো। সুতরাং আই নো দ্যাট ইউ আর এ ফ্রড এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হচ্ছে ডোন্ট আই, অর্থাৎ আই নো দ্যাট ইউ আর এ ফ্রড এই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ কোনো ধরনের ক্লজ মার্কার বা কমপ্লেক্সের চিহ্ন ছাড়া যে পার্টটুকু ছিল, যেটি আমাদের হচ্ছে আই নো, সেই পার্টটুকুর আমরা ট্যাগ কোশ্চেন করলাম। আমরা আরেকটি উদাহরণ দিলে বিষয়টি হয়তো আরো একটু ক্লিয়ার হবে। যেমন আমি যদি এখন একটি উদাহরণ লিখি, দো উই ট্রাইড হার্ড উই ফেইলড। তাহলে আমরা যদি এই উদাহরণটি খেয়াল করি তাহলে আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে যে দো উই ট্রাইড হার্ড উই ফেইলড, অর্থাৎ এই সেন্টেন্সটিতেও আমরা দুটি ভার্ব অর্থাৎ উই ট্রাইড এবং ফেইলড এই দুটি ভার্ব পাচ্ছি এবং শুরুতে একটি চিহ্ন বা ক্লজ মার্কার দো পাচ্ছি। সুতরাং এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ট্যাগ কোশ্চেন করতে হয়। সুতরাং আমাদেরকে এখন এই সেন্টেন্স থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটুকু সেটি বের করতে হবে। আমরা যদি খেয়াল করি এই সেন্টেন্সে ডো থেকে শুরু করে আমরা ডান পাশে কমা অথবা ফুল স্টপ পর্যন্ত যদি চাই, আমরা কমা পর্যন্ত গেলে পাচ্ছি দো উই ট্রাইড হার্ড, এবং আমরা জানি কমপ্লেক্সের চিহ্নযুক্ত যে পার্টটুকু সেটি হয় ডিপেন্ডেন্ট ক্লজ, এবং পরবর্তীতে হচ্ছে আমরা ডান পাশে কমার পরে আরো একটি পার্ট পাচ্ছি সেটি হচ্ছে উই ফেইলড, এবং উই ফেইলড এই পার্টে কোনো ধরনের ক্লজ মার্কার বা চিহ্ন নেই। সুতরাং এটি আমাদের কাঙ্ক্ষিত ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সুতরাং আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রে বা এই উদাহরণের ক্ষেত্রে উই ফেইলড এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ট্যাগ কোশ্চেন করব। যেহেতু আমরা উই ফেইলড এই পার্টটুকুতে কোনো ধরনের অক্সিলারি ভার্ব পাচ্ছি না এবং ফেইলড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং এটি একটি পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, এবং আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদেরকে ডিড আনতে হয়। সুতরাং আমরা শুরুতে একটি ডিড আনবো। দ্বিতীয়ত উই ফেইলড এই পার্টে কোনো ধরনের নেগেটিভ অ্যাডভার্ব নেই, সুতরাং এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সুতরাং আমাদেরকে একটি অ্যাপোস্ট্রফ নট আনতে হবে, তাই আমরা লিখব ডিডন্ট। এবং তৃতীয়ত আমাদের যেটি লাগবে সাবজেক্টের প্রোনাউন, আমরা সাবজেক্ট হিসেবে উইকে পাচ্ছি যেটি নিজেই একটি প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, সুতরাং আমরা লিখব ডিডন্ট উই। তাহলে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে যে দো উই ট্রাইড হার্ড উই ফেইলড এই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ যে পার্টটুকু কোনো ধরনের চিহ্ন ছাড়া এসেছে সেই পার্টটুকু ট্যাগ কোশ্চেন করব পূর্বের নিয়ম অনুযায়ী। এখন আমরা জানবো কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করতে পারি। আমরা একটু আগে যেটি বলেছি সেটি হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে শূন্যস্থানের আগে যে পার্টটুকু থাকবে বা ট্যাগ কোশ্চেনের আগে যে পার্টটুকু থাকবে আমরা সেই পার্টটুকু ট্যাগ কোশ্চেন করব। যেমন আমরা যদি একটু উদাহরণ লিখি, ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড। তাহলে আমরা যদি এই উদাহরণটি খেয়াল করি, ইউ ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড, আমরা যেটি পাবো এই সেন্টেন্সটিতে দুটি ভার্ব ওয়ার্ক এবং উইল সাকসিড এই দুটি ভার্ব রয়েছে এবং এই সেন্টেন্সটিতে একটি চিহ্ন অ্যান্ড রয়েছে। আমরা যেহেতু জানি অ্যান্ড অর বাট এরা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের চিহ্ন, সুতরাং আমরা বলতে পারি আমাদের এই উদাহরণটি একটি কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ।
তাহলে এখন কম্পাউন্ড সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ট্যাগ কোশ্চেনের আগে অর্থাৎ শূন্যস্থানের আগের যে পার্টটুকু থাকে সেই পার্টের আমাদের ট্যাগ কোশ্চেন করতে হয়। তাহলে ইউ উইল সাকসিড এই পার্টটুকুর আমরা শুধুমাত্র ট্যাগ কোশ্চেন করব, ইউ ওয়ার্ক হার্ড এই পার্টটুকু ট্যাগ কোশ্চেন আমাদের করতে হবে না। তাহলে ইউ উইল সাকসিড আমরা যদি এই পার্টটুকুতে খেয়াল করি আমরা দেখব আমরা একটা অক্সিলারি ভার্ব উইল পাচ্ছি, তাহলে আমরা হয়তো ডান পাশে উইলকে ব্যবহার করতে পারবো। দ্বিতীয়ত ইউ উইল সাকসিড এই সেন্টেন্সে যেহেতু কোনো ধরনের নেগেটিভ অ্যাডভার্ব নেই, সুতরাং আমরা একটি নট আমাদেরকে আনতে হবে, তাহলে হতে পারে উইল নট। এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে আমাদেরকে উইল নট ব্যবহার না করে এর একটি সংক্ষিপ্ত ফর্ম রয়েছে, সেই সংক্ষিপ্ত ফর্মটি ব্যবহার করতে হবে। অর্থাৎ উইল নট যদি কোনো সেন্টেন্সে আমার প্রয়োজন হয় সেটার পরিবর্তে আমরা ব্যবহার করব ওন্ট। একইভাবে শ্যাল নট যদি আমার কোনো ট্যাগ কোশ্চেনে ব্যবহার করতে হয় সেটার পরিবর্তে আমি ব্যবহার করব শ্যান্ট। সুতরাং যেহেতু আমাদের এই সেন্টেন্সটিতে উইল নিতে হচ্ছিল এবং একটি অ্যাপোস্ট্রফ নটও নিতে হচ্ছিল, আমরা উইল নট না নিয়ে নিব এর সংক্ষিপ্ত ফর্ম ওন্ট। এরপর আমরা যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের প্রোনাউন নিব, তাহলে আমরা পাচ্ছি ওন্ট ইউ। আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে এর পরবর্তী যে পার্ট অর্থাৎ ট্যাগ কোশ্চেন বা শূন্যস্থানের আগের যে পার্ট সেই পার্টটুকু ট্যাগ কোশ্চেন করতে হয়। এই ছিল আমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। আমরা এখন কয়েকটি স্পেশাল এক্সাম্পল সম্পর্কে জানব। প্রথমত আই হ্যাভ এ কার, এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি আমরা খুবই সাদামাটা একটি সেন্টেন্স পাচ্ছি যে আই হ্যাভ এ কার, অর্থাৎ এই সেন্টেন্সটিতে একটি সাবজেক্ট আই, একটি ভার্ব হ্যাভ এবং একটি অবজেক্ট এ কার রয়েছে। এখন আই হ্যাভ এ কার এই সেন্টেন্সের হ্যাভকে আমরা জানি যে এটি সাধারণত একটি অক্সিলারি ভার্ব, কিন্তু এই আই হ্যাভ এ কার এই ধরনের সেন্টেন্স অর্থাৎ যেটিতে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড শুধুমাত্র একটি ভার্ব হিসেবে বা মেইন ভার্ব হিসেবে থাকে, সেটির দুটি ব্যবহার আছে। অর্থাৎ আই হ্যাভ এ কার এই সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেনে ব্রিটিশ নিয়মে এক ধরনের ট্যাগ কোশ্চেন এবং আমেরিকান নিয়মে আরেক ধরনের ট্যাগ কোশ্চেন হতে পারে। এক্ষেত্রে ব্রিটিশ নিয়মে যে ট্যাগ কোশ্চেনটি সেটি হচ্ছে যে ব্রিটিশ নিয়মে আই হ্যাভ এ কারের হ্যাভকে মেইন ভার্ব না ধরে এটিকে অক্সিলারি ভার্ব হিসেবে ধরা হয় এবং আমরা আই হ্যাভ এ কারের ক্ষেত্রে শুরুতেই হ্যাভ নিয়ে আসব এবং যেহেতু সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ আমরা একটি অ্যাপোস্ট্রোফ নট অর্থাৎ হ্যাভেন্ট নিয়ে আসব এবং পরবর্তীতে সাবজেক্ট আনবো হ্যাভেন্ট আই। এটি হবে আমাদের ব্রিটিশ নিয়মে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড যখন কোনো সেন্টেন্সের একটি মাত্র ভার্ব হিসেবে বা একমাত্র ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেটির ট্যাগ কোশ্চেন। অপরদিকে আমরা যদি এই একই সেন্টেন্সটির ট্যাগ কোশ্চেন করতে যাই সেক্ষেত্রে আমেরিকান নিয়মটি হচ্ছে যে আমেরিকান নিয়ম অনুযায়ী আই হ্যাভ এ কার অর্থাৎ হ্যাভ যদি কোনো সেন্টেন্সে একটি মাত্র ভার্ব হিসেবে থাকে সেটিকে অক্সিলারি ভার্ব না ধরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মূল ভার্ব ধরা হয় এবং যেহেতু আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ডু অথবা ডাস আনতে হয়, সুতরাং আই হ্যাভ এ কার এই সেন্টেন্সটির ট্যাগ কোশ্চেনে আমেরিকান নিয়মে শুরুতেই ডু আনা হবে এবং এরপর একটি যেহেতু অ্যাফার্মেটিভ নেগেটিভ নট নেওয়া হবে এবং পরবর্তীতে সাবজেক্ট নেওয়া হবে। তাহলে আই হ্যাভ এ কার অথবা যদি আই হ্যাভ এ কার না থেকে এক্ষেত্রে থাকতো হি হ্যাজ এ কার, এই ধরনের উদাহরণের ক্ষেত্রে অথবা হি হ্যাড এ কার এই ধরনের উদাহরণের ক্ষেত্রে ব্রিটিশ নিয়মে এই হ্যাভ, হ্যাজ অথবা হ্যাডকে অক্সিলারি ভার্ব হিসেবে ধরা হয় এবং এদের সাহায্যে ট্যাগ কোশ্চেন করা হয়। কিন্তু আমেরিকান নিয়মে শুধুমাত্র একক হ্যাড অথবা হ্যাজ অথবা হ্যাভ এদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ধরা হয় না, বরঞ্চ হ্যাভ এবং হ্যাজকে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম ধরা হয় এবং হ্যাডকে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম ধরা হয় এবং আমেরিকান নিয়ম অনুযায়ী হ্যাভ এবং হ্যাজের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে ডো অথবা ডাস আনতে হয় এবং শুধুমাত্র হ্যাড যুক্ত যেই সেন্টেন্স সেটার ক্ষেত্রে ডিড আনতে হয়। এরপরে আমরা দ্বিতীয়ত দুটি উদাহরণ লিখেছি, সেই উদাহরণগুলো হচ্ছে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে এখানে হি এর পরে একটি অ্যাপোস্ট্রফ এস আছে এবং দ্বিতীয় উদাহরণের ক্ষেত্রে হি এর পরে একটি অ্যাপোস্ট্রফ এস আছে। এখন আমরা যেটি জানবো অ্যাপোস্ট্রফ এস দিয়ে হচ্ছে দুটি বিষয় বোঝাতে পারে, এক হচ্ছে ইজ অথবা হ্যাজ।
এখন আমরা কখন বুঝবো যে সেন্টেন্সে আমাদের ইজ রয়েছে এবং কখন বুঝবো সেন্টেন্সে হ্যাজ রয়েছে, এটি বোঝার জন্য আমাদেরকে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই দুটি স্ট্রাকচার একটু মাথায় রাখতে হবে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর এর পর ভার্ব প্লাস আইএনজি হয় এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ হ্যাজ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে আমরা যেহেতু প্রথম উদাহরণের অ্যাপোস্ট্রোফ এস এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভি3 ফর্ম পাচ্ছি, সুতরাং আমরা বলতে পারি এই সেন্টেন্সটির অ্যাপোস্ট্রোফ এস দ্বারা হ্যাজ বোঝানো উদ্দেশ্য। অপরদিকে আমরা যেহেতু নিচের উদাহরণের অ্যাপোস্ট্রোফ এস এর পর ভার্ব প্লাস আইএনজি পাচ্ছি, সুতরাং আমরা বলতে পারি এই দ্বিতীয় অ্যাপোস্ট্রোফ এস দ্বারা ইজ বোঝানো উদ্দেশ্য। তাহলে এরপরে আমরা যখন এরকম অ্যাপোস্ট্রোফ এস যুক্ত সেন্টেন্স পাবো, সেক্ষেত্রে আমরা খেয়াল করব যে এদের পরবর্তীতে ভার্বটি কোন ফর্মে রয়েছে। যদি এদের পরবর্তী ভার্ব ভার্ব প্লাস আইএনজি আকারে থাকে তাহলে আমরা এটিকে ইজ ধরব। অপরদিকে যদি অ্যাপোস্ট্রোফ এস এর পরবর্তী ভার্ব পাস্ট পার্টিসিপলে থাকে আমরা এটিকে হ্যাজ ধরব। সুতরাং হি হ্যাজ ডান ইট, প্রথম সেন্টেন্সটিকে আমরা এভাবেই পড়ব এবং এটি ট্যাগ কোয়েশ্চেন হবে হ্যাজ, যেহেতু এটি একটি অ্যাফার্মেটিভ আমাদেরকে একটি নট নিতে হবে হ্যাজন্ট এবং সাবজেক্টের প্রোনাউন আমাদের আনতে হবে হ্যাজন্ট হি। দ্বিতীয় উদাহরণে হি ইজ ওয়ার্কিং আমরা এভাবে পড়ব এবং আমাদেরকে শুরুতেই অক্সিলারি ভার্ব ইজ আনতে হবে এবং এর অ্যাপোস্ট্রোফ নট নিতে হবে, যেহেতু হি ইজ ওয়ার্কিং একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সুতরাং ট্যাগ কোয়েশ্চেন দাঁড়াবে ইজন্ট হি। আগের উদাহরণে আমরা শিখেছিলাম যে অ্যাপোস্ট্রোফ এস দ্বারা দুটি বিষয় বোঝানো যেতে পারে, এক হচ্ছে ইজ এবং আরেক হচ্ছে হ্যাজ। এখন আমরা জানবো যে অ্যাপোস্ট্রোফ ডি দ্বারা মূলত কি বোঝায়। এর ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফ ডি দ্বারা দুটি বিষয় বোঝাতে পারে, এক হচ্ছে হ্যাড এবং দ্বিতীয়ত হচ্ছে উড। তাহলে আমরা কখন বুঝবো যে কোন অ্যাপোস্ট্রোফ ডি দ্বারা কি বোঝানো হয়েছে। এক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হচ্ছে যে হ্যাড এর পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, অর্থাৎ হ্যাড পাস্ট পার্টিসিপল নেয়। অপরদিকে উড এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ উড প্রেজেন্ট ফর্ম নেয়। সুতরাং আমরা যদি কোনো উদাহরণের ক্ষেত্রে অ্যাপোস্ট্রোফ ডি দেখতে পাই এবং এদের পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্ম পাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ওই সেন্টেন্সটিতে মূলত উড রয়েছে অক্সিলারি ভার্ব হিসেবে। অপরদিকে যদি আমরা কোনো সেন্টেন্সে অ্যাপোস্ট্রোফ ডি পাই এবং এরপরে আমরা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল পাই, তাহলে আমাদেরকে বুঝতে হবে ওই সেন্টেন্সে অ্যাপোস্ট্রোফ ডি দ্বারা মূলত হ্যাড বোঝানো উদ্দেশ্য। যেমন আমরা যদি প্রথম উদাহরণটি খেয়াল করি তাহলে আমরা পাচ্ছি হি অ্যাপোস্ট্রোফ ডি লাভ টু ডু ইট, অর্থাৎ অ্যাপোস্ট্রোফ ডি এর পর আমরা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম পাচ্ছি। অপরদিকে দ্বিতীয় উদাহরণে আমরা অ্যাপোস্ট্রোফ ডি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি প্রথম উদাহরণের অ্যাপোস্ট্রোফ ডি এটি মূলত উড ছিল, অপরদিকে দ্বিতীয় উদাহরণের অ্যাপোস্ট্রোফ ডি মূলত হ্যাড ছিল। যেহেতু দ্বিতীয় অ্যাপোস্ট্রোফ ডি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে এবং আমরা জানি হ্যাড পাস্ট পার্টিসিপল নেয়, অপরদিকে প্রথম উদাহরণের অ্যাপোস্ট্রোফ ডি এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে এবং আমরা জানি উড প্রেজেন্ট ফর্ম নেয়। সুতরাং আমরা প্রথম সেন্টেন্সটিকে পড়বো এভাবে, হি উড লাভ টু ডু ইট, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে আমরা উডকে পাচ্ছি এবং যেহেতু সেন্টেন্সটিতে কোনো ধরনের নেগেটিভ অ্যাডভার্ব নেই, সুতরাং আমাদেরকে একটি অ্যাপোস্ট্রোফ নট আনতে হবে, অর্থাৎ দাঁড়াবে উডন্ট এবং আমরা পরবর্তীতে সাবজেক্টের প্রোনাউন নিব উডন্ট হি। অপরদিকে দ্বিতীয় সেন্টেন্সটিকে আমরা পড়বো হি হ্যাড লাইকড টু ডু ইট, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে আমরা পাচ্ছি হ্যাড, যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আমরা একটি অ্যাপোস্ট্রোফ নট নিব হ্যাডন্ট এবং পরবর্তীতে আমরা সাবজেক্টের প্রোনাউন হিসেবে নিব হি। তাহলে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে যে অ্যাপোস্ট্রোফ ডি এটি মূলত উড অথবা হ্যাড এর যে কোনো একটিকে বোঝাতে পারে, আমাদেরকে খেয়াল করতে হবে এদের পরবর্তী ভার্ব। অপরদিকে অ্যাপোস্ট্রোফ এস একইভাবে হ্যাস অথবা ইসের যে কাউকে বোঝাতে পারে, এক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে পরবর্তী ভার্ব। এই ছিল আমাদের ট্যাগ কোয়েশ্চেন সংক্রান্ত আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটি আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর ক্লাসটিতে আমার সর্বোচ্চ চেষ্টার পরেও যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে সবার কাছে ক্ষমা প্রার্থী, এবং যদি ক্লাসটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।